বিরতির পর ফিরে এলাম, দেখছেন পাবলিক সার্ভিস। জিসান ভাই, আমরা আপনার কাছে আসবো। একটা দর্শকের ফোন ছিল বিরতির আগে, আরো একজন দর্শক আমাদের সঙ্গে যোগ দিয়েছে, আমরা তার সঙ্গে তার প্রশ্নটি নিয়ে আসি। দর্শক কে আছেন ফোনে? আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম রাকিব, আমি মিরপুর থেকে বলছিলাম। জি, আপনার প্রশ্নটি করুন। বিকাশে টাকা হ্যাক হয়ে যায়, এটা কি কর্তৃপক্ষের জানা আছে? হ্যাক হয়ে যায়? হ্যাঁ, হ্যাক হয়ে মানে সিমটা কিছুক্ষণের জন্য অফ হয়ে যায়, আবার সিমটা ওই কিটেই আবার চালু হয়ে যায়। ঠিক আছে, টাকা এরকম চলে গেছে। ইভেন আমরা একুশে টেলিভিশনের যে নিউজেও এটা প্রচার হয়েছে, আমার রিলেটিভের একজন এরকম হয়েছে। যার কারণে আমি কাস্টমার ছিলাম, যার কারণে আমি এটা এখন নাই, বর্তমানে নাই। এই আমার পরিচিত অনেকজন আছে যারা এখন মানে লেনদেন করতে ভয় পাচ্ছে। হ্যাক হয়েছে। ও, ধন্যবাদ, প্রশ্নটি বুঝতে পেরেছি। আপনাদের কি এ ধরনের কোনো, যেহেতু অনেক অপারেটর, আপনাদের কি এ ধরনের কোনো অভিজ্ঞতা আছে যে হ্যাক হওয়ার মতো ঘটনা? আমি বলি, ঘটনা অবশ্যই হয়েছে, এটা তো খুবই স্বাভাবিক। যেটা হয় যে আমরা যে জিনিসটা জানতে পেরেছি বা শুনতে পেরেছি বা কোনো কাস্টমারের কাছ থেকে এসছে, মাঝখানে এসছিল, সম্প্রতি না কয়েকদিন আগে এসছিল, যে বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে বা বিভিন্ন মোবাইল সেবাদাতা কোম্পানির ক্ষেত্রে দেখা যায় যেহেতু মোবাইলের মাধ্যমে দেওয়া হচ্ছে, সুতরাং এটি একটি সিম কার্ডটা কিছুক্ষণের জন্য নিষ্ক্রিয় হয়ে যায় অথবা একেবারেই বন্ধ হয়ে যায়, এবং তারপরে ওই সিমে যে টাকাটা থাকে সেই টাকাটা সরে যায়। তো আমরা এটা নিয়ে বিভিন্ন জনের সাথে আলাপ করেছি। প্রথমত, আমি তো ব্যাংকিং এন্ডে আছি, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আছে, অ্যাকাউন্ট থেকে টাকা সরাতে হলে কি করা যায়, হ্যাক করতে হলে কি করতে হবে? হ্যাক করতে হলে আসলে যেটা দরকার হবে, পিনকোডটা দরকার হবে। পিনকোডটা যদি আপনি সহজ একটি পিনকোড দিয়ে রাখেন, অথবা এই পিনকোডটা যদি কারোর সাথে কখনো শেয়ার্ড হয়ে থাকে, বা এমনও অনেক সময় হয় যেটা আমি ব্যক্তিগতভাবে সামনে দাঁড়িয়ে দেখেছি, অনেক সময় হয় আপনি যে পিনকোডটা দিচ্ছেন সেটা আরেকজনের সামনে দিচ্ছেন। সুতরাং আমি কিন্তু যদি একটু লক্ষ্য করি, আমি হয়তো পড়ে ফেলছি যে আপনি কি পিনকোড দিচ্ছেন বা দেখে নিচ্ছে। পিনকোডটা যদি আমি দেখে নিই, তাহলে তো আসলে আপনার পিনকোডটা যদি আমি জেনে নেই, তাহলে তো আমি আপনার সিমটা নিয়ে, যেহেতু সিমটা থেকে আমার ফোনটা হচ্ছে, সিমটা থেকে তো আমি যে কোনো সময় হ্যাক করতেই পারি। তো সেই জন্য আমরা এখন কনসিস্টেন্টলি বারবার বলছি, গ্রাহক যারা, তাদেরকে আমরা বলছি দয়া করে পিন নম্বরটি কারো সাথেই শেয়ার করবেন না। আমরা বলছি পিন এমনকি যখন আপনি প্রবেশ করাবেন কাউকে দেখাবেন না, আশেপাশে কেউ থাকবে না। কারণ আর যা কিছু চেঞ্জ করা যায়, পিন নাম্বারটা তো চেঞ্জ করা যাবে না। আমি সিমটা কিছুক্ষণের জন্য নিষ্ক্রিয় করে অন্যভাবে টেকনিক্যালি হ্যান্ডেল করতে পারি, কিন্তু পিনটা তো আমার এন্ডে সিস্টেম এনক্রিপ্টেড, আমি এখানে কোনো কিছুই করতে পারবো না। এটা এমনকি আমিও জানি না, আমি ব্যাংকে থাকি, আমি কিন্তু কখনোই কোনো গ্রাহকের কি পিন এটা আমি জানি না, এটা সিস্টেমের ভেতরে আছে, আমি জানতে পারি না। তো এই জন্য আমরা গ্রাহকদেরকে এবং এজেন্টদেরকে বারবার বলছি। এটার আরেকটা জায়গায় হয়তো একটু শক্ত হলে সেটা সবার জন্য ভালো হবে, সেটা হচ্ছে আপনার সিমটা অন্য জায়গা থেকে কিভাবে উঠে যায়। তার মানে হচ্ছে যে সিম অদল বদল করা হচ্ছে কোথাও না কোথাও, সেইটার সিমের দায়িত্বটা কে নেবে? সিমের দায়িত্ব তো আসলে আমার উপর না, সিমের দায়িত্ব আইদার অফ দ্য টেলিফোন কোম্পানি, যে টেলিফোন কোম্পানি দিচ্ছে। টেলিফোন কোম্পানি এন্ডে সিমটাকে কিভাবে আরো সুরক্ষিত রাখা যায়, অর্থাৎ আমি চাইলেই কি আপনার সিম আপনার নামে আমি উঠিয়ে নিতে পারবো? ওই বিষয়টা আরো একটু আপনি বলছেন যে একটু কড়া করে, সেই জায়গাটা অনেক বেশি কড়া করা প্রয়োজন। আজকে যেমন ব্যাংকে যদি কেউ এই ধরনের একটি কাজ করে, তাকে চাকরিচ্যুত করা ছাড়া তাকে আমরা মামলা করে দিতে পারি, অনেক কিছুই করা হয়। কিন্তু আজকে আপনি যে কোনো একটা মোবাইল টেলিফোন কোম্পানির বুথে ঢুকে আপনি হয়তো সামান্য কিছু কাগজপত্র দিয়ে আপনি হয়তো একটা সিম তুলে ফেলতে পারেন। অনেক সহজ বিষয়টা বলছেন। কারণ ওখানে সিম রিপ্লেসমেন্টেরও বিষয় থাকে, আপনি দেখবেন বন্ধ সংযোগ চালু করার বিষয় থাকে, সেখানে একটা সেলস প্রেসার থাকে, অনেক সময় বিষয়টা ট্র্যাক করা হয়ে ওঠে। আমরা একটা ফোন নিয়ে আবার নিশ্চয়ই। দর্শক কে আছেন ফোনে? আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আমি রংপুর থেকে বলছি, আব্দুর রহিম। জি, প্রশ্নটি করুন। আমার প্রশ্নটা হচ্ছে, আমরা যখন একটা মোবাইল ব্যাংকিং চালু করব, তখন আমাদের কি কি কাগজপত্র লাগবে? আচ্ছা, আর এক্ষেত্রে এই মোবাইল ব্যাংকিংটা কতটুকু নিরাপদ? জি, ধন্যবাদ। আপনার প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি। উনি বলতে চাচ্ছেন কাগজপত্র কি কি লাগবে। খুবই সহজ, আবার একটু কঠিনটা কোন জায়গায়, যে একটা ফটো আইডি লাগবে, 2 কপি পাসপোর্ট সাইজ ছবি লাগবে, আপনার ভোটার আইডির কপি লাগবে,
আমরা বিকাশ থেকে বলছি ভোটার আইডির কপি লাগবে, যদিও বাংলাদেশ ব্যাংক থেকে বলেছে যে কোনো ফটো আইডি হল, মানে ফটো আইডির কয়েকটা ইয়ে দিয়েছে, কিন্তু আমরা মনে করি যে ভোটার আইডিটাই এ পর্যন্ত অপেক্ষাকৃত কম ভেজালযুক্ত বলে মনে হচ্ছে আমাদের কাছে। আমরা এই জন্য একদম ওটাই চাই। এটার কোনো বিকল্প কি আছে যে ভোটার আইডি? ভোটার আইডি ছাড়া জন্ম নিবন্ধন সার্টিফিকেট নিয়ে যাওয়া যায়, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে ভোটার আইডিটা যেহেতু একদমই সঠিক, আপনি অন্য যে কোনো আইডির তুলনায় ভোটার আইডি বা পাসপোর্টের কপি, ভোটার আইডিটাই আমরা চেয়েছি বাধ্যতামূলক। ভোটার আইডি 2 কপি ছবি আর আপনার ফোনটা, তবে যেটা নিশ্চিত করবেন যে ফোনের সিমটি আপনার এবং এটি আপনি কারোর সাথে শেয়ার করছেন না, এটা নিশ্চিত করা বাধ্যতামূলক। তারপরে পিন কোড নাম্বারের কথা বলছিলেন, যেটা অনেকে খুব সহজ পিন কোড নাম্বার দেয়, তো পিন কোড নাম্বারটা কি রকম হওয়া উচিত? পিন কোড মানে কোন সেবা নিচ্ছেন আপনি, বিকাশ নিচ্ছেন নাকি অন্য কোনো ব্যাংকের সেবা নিচ্ছেন, সেটার উপর নির্ভর করবে আপনি পিন কত ডিজিটের দিচ্ছেন। বেশিরভাগই পিন 5 বা 6 ডিজিটের হচ্ছে। তো 5 ডিজিটের যখন পিন দিচ্ছেন, আপনি যদি এখন পিন নাম্বার দেন 1 2 3 4 5, তাহলে তো আমি খুব সহজে প্রথমেই টিপবো 1 2 3 4 5। আমি যদি হ্যাকার হতে চাই, আমি প্রথমে সহজ নাম্বারগুলো টিপবো। সহজ নাম্বারগুলো কি হবে? 1 2 3 4 5 বা 2 3 4 5 6। অনেকে জন্মদিন দেয়, অনেকে নিজের জন্মদিন দিয়ে দেয়, অনেকে ম্যারেজ ডে দিয়ে দেয়, অনেকে ছেলের জন্মদিন দিয়ে দেয়, অনেকে জানে। তো আমরা একটা ফোন নিয়ে আসি। নিশ্চয়ই। দর্শক কে আছেন ফোনে, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি, আপনার নাম বলে প্রশ্নটি করুন। দর্শক শুনতে পাচ্ছি আপনাকে। জি আমি প্রদীপ বলছি নোয়াখালী থেকে। জি, প্রশ্নটি করুন। আচ্ছা, আমি হচ্ছে পার্সোনাল একজন ইউজার। তো বিকাশের যে আমি ওয়েবসাইটে দেখেছিলাম যে 2% একটা ব্যাপার রয়েছে ইন্টারেস্টের। হ্যাঁ, যে মোট যে এক মাসে যে টাকাটা ব্যালেন্সে থাকে ওটার উপরে 2% ইন্টারেস্ট দেওয়া হয়। তো আমি ব্যাপারটা ক্লিয়ার না, ওটা আমি ওনার কাছে জানতে চাচ্ছি যে কি হবে। জি, ধন্যবাদ। উনি জিজ্ঞেস করছেন যে উনি চলাফেরার পথের ধারে কোথাও বিজ্ঞাপনে দেখেছেন যে 2% ইন্টারেস্ট দেওয়া হয়। আমি অনুষ্ঠানের শুরুতেই যেটা বলেছি যে আপনি মোবাইল ব্যাংকিং মানে কি, ব্যাংকিং এ আপনি কি করেন? টাকা জমা দেন, টাকা উত্তোলন করেন, কাউকে টাকা প্রদান করেন বা সে উত্তোলন করে। তার সাথে কি করি আমরা? বিনিয়োগ করতে পারি, অর্থাৎ জমা রেখে সঞ্চয় করতে পারি, অথবা আমরা লোন নিতে পারি একটা ব্যাংক থেকে। বিকাশ প্রথম দুটো সকলেই করছে, যে টাকা জমা দেওয়া এবং টাকা উত্তোলন, অর্থাৎ বিকাশের মাধ্যমে আপনি টাকা পাঠাতে পারেন, নিতে পারেন। আর আমরা এখন পরেরটিতে এসেছি, পরের অনেকগুলোতেই এসছে। একটা দেখতে পাচ্ছেন যে টাকা দিয়ে আমি রিচার্জ করতে পারি, টাকা দিয়ে আমি অন্য জিনিস কেনাকাটা করতে পারছি, সেটা তো করছি। এখন টাকা দিয়ে আমি কিন্তু রিচার্জেও যেতে পারছি, মানে মোবাইলের ব্যালেন্স রিচার্জ। হ্যাঁ, মোবাইলের ব্যালেন্স রিচার্জ। একই সাথে আমি যেটা করছি এখন, যে আমি আমাদের এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টে যে টাকাটা থাকবে সেই টাকার উপর আমরা 2% হারে ইন্টারেস্ট দেবো। তো মানে অন্যরা অনেকে হয়তো দেয় বা দেয় না, কিন্তু আমরা এটা দিচ্ছি এবং আমি নিশ্চিত যে এটা সকলেই আসলে দেবেন। এটা দিতেই হবে, কারণ ব্যাংকে আপনি টাকা রাখলে, ব্যাংকেও যেমন আপনি টাকা রাখলে আপনার সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখলে আপনি একটা ইন্টারেস্ট পান, ঠিক একইভাবে বিকাশেও আপনার যদি টাকা থাকে, এটা তো ব্যাংকেরই সেবা, অবশ্যই আমরা এটাতে ইন্টারেস্ট দেবো। আচ্ছা, এটা কি অলরেডি চালু হয়ে গেছে? এই কার্যক্রম শুরু হয়ে গেছে, অলরেডি চালু হয়েছে। আরেকটি খুব সামান্য মানে ছোট প্রশ্ন, সেটি হচ্ছে যে এই বিকাশ অ্যাকাউন্ট করার জন্য বা মোবাইল থামিয়ে শুধু 2% না, মানে এটা আসলে ডিপেন্ডিং অন ইওর অ্যামাউন্ট, মানে আপনি যদি আরো বেশি টাকা সঞ্চিত থাকে তাহলে আরো অধিক হারেও ইন্টারেস্ট আসতে পারে, এটাও বলে রাখলাম। আচ্ছা আচ্ছা, তো টাকার মানে অঙ্ক অনুযায়ী সেভ করে রাখছেন সেটার উপর ডিপেন্ড করে। আচ্ছা, তো এখন অনেকেই জানতে চায় যে আসলে যে মানে মোবাইল ব্যাংকিং এর জন্য কোনো বিশেষ ধরনের সেটের কি দরকার আছে, না যে কোনো মোবাইল সেটেই সম্ভব? না, বাংলাদেশে এই মুহূর্তে যত সেট আপনি ব্যবহার করছেন, যত ধরনের সেট ব্যবহার করছেন, প্রায় সব ধরনের সেটেই এটা চলে। অ্যাকাউন্ট খুলতে কত টাকার প্রয়োজন পড়ে? সম্পূর্ণ ফ্রি, আমাদের বিকাশে সম্পূর্ণ ফ্রি। আচ্ছা, অন্য কোনো কোথায় কি কোথাও টাকার প্রয়োজন? বললাম তো, মানে এটা ফ্রি, সম্পূর্ণ ফ্রি। এই মুহূর্তে অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ ফ্রি। আচ্ছা, তো এই ব্যাংকিংটা কতটুকু নিরাপদ আপনাদের দিক থেকে মনে হয়? আমি বারবারই বলছি 1.5 কোটি মানুষ ইতিমধ্যেই হয়ে গেছে, কিন্তু আমাদের মানুষ কিন্তু 16 কোটি। 16 কোটি মানুষ হলেও ব্যাংকেবল পপুলেশন কত? ব্যাংকেবল পপুলেশন ধরা হয় 7 থেকে 8 কোটি। ব্যাংকেবল মানে অর্থাৎ আয়ক্ষম, অ্যাডাল্ট হয়েছেন, প্রাপ্তবয়স্ক হয়েছেন, ইত্যাদি ইত্যাদি মিলিয়ে ব্যাংকেবল পপুলেশন প্রায় অর্ধেক। তো ধরেন 7 থেকে 8 কোটি। 7 থেকে 8 কোটির ভিতর মাত্র 2 বছর 2.5 বছরে আপনি ইতিমধ্যে 1.5 কোটিতে পৌঁছে গেছেন, এবং ইতিমধ্যে মাত্র 2-3 জন হয়তো এত বড় আকারে খেলছি। এটা তো আরো বাড়বে আগামী 5 বছর। সবাই আগ্রহী হচ্ছে, সকল ব্যাংক। সুতরাং সেটি প্রমাণ করে দেয় যে নিরাপত্তা আসলে আছে বলেই বিষয়টি গ্রহণযোগ্যতা আছে। আরেকটি ফোন নিব আমরা। দর্শক কে আছেন ফোনে, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, মারুফ বলছিলাম থেকে। প্রশ্নটি করুন। কত টাকা পর্যন্ত মোবাইলে লেনদেন করতে পারবেন এবং কতবার? আচ্ছা, ধন্যবাদ।
বিকাশের মাধ্যমে আপনি দৈনিক 25,000 টাকা লেনদেন করতে পারবেন। দৈনিক 25,000 টাকা লেনদেন করতে পারবেন এবং একবারে 10,000 টাকা সর্বোচ্চ লেনদেন করতে পারবেন। অর্থাৎ সারাদিনে 5। হ্যাঁ, সারাদিনে যদি সর্বোচ্চ করে ধরেন 10-10-5 করতে পারবেন, 25,000 টাকার লেনদেন করতে পারবেন। এটা পাঠাতে পারবেন দৈনিক উত্তোলন বা মানে দুটি মিলিয়ে টোটাল 25,000 টাকা ট্রানজাকশন করতে পারবেন। এর বেশি নয় কেন? এটা নিরাপত্তাজনিত কারণে, মানে এটা রেগুলেটর আমাদেরকে বলে দিয়েছেন। আপনি যেমন একদিনে 10,000 টাকার ফ্লেক্সি করতে পারেন না, এটা নিরাপত্তাজনিত কারণে। এটা মানে সংশ্লিষ্ট সংস্থা থেকে আমাদের উপর বলে দেওয়া হয়েছে। আচ্ছা, এটা সরকারি নিয়ম, আমাদের কিছু করার নেই। প্রতিদিন এই লিমিটটাও আবার আমি নিশ্চিত যে আস্তে আস্তে যখন বাড়বে, হ্যাঁ, যখন আরো কনফিডেন্স বাড়বে, আরো যখন ইকোসিস্টেম স্টেবিলাইজ হবে, এটা বাড়বে। আপাতত দৈনিক 25,000 টাকার লেনদেন করতে পারেন এবং একবারে সর্বোচ্চ 10,000 টাকার লেনদেন করতে পারেন, টাকা পাঠাতে পারেন। তো ব্যক্তিগত পর্যায়ে আপনি দেখেন এখনো 1 লাখ ডিলারের কথা বলেছেন, তো ব্যক্তিগত পর্যায়ে কি অ্যাকাউন্ট করতে পারবে? এটা কি সম্ভব? মানে আপনি জিজ্ঞেস করেছেন আমি ব্যক্তিগতভাবে একটি এজেন্ট হতে পারি কিনা। এজেন্ট হতে মানে না পারার কোনো থিওরিটিক্যাল কোনো সমস্যা নেই, বাট ব্যবহারিক ক্ষেত্রে ঘটনাটি হবে কি, আসলে এজেন্টের কাছে তো টাকা জমাও দেওয়া হয়, মানে গ্রাহক যিনি, বিকাশ গ্রাহক যিনি, এমন কোন গ্রাহক হতে পারেন যিনি এসে টাকা জমা দেবেন, এমনও তো গ্রাহক হতে পারে যিনি এসে টাকা উত্তোলন করবেন। সুতরাং আপনার হাতে কি দৈনিক যে এত টাকার উত্তোলন এবং জমা দেওয়া হবে, এই বিষয়টাকে হ্যান্ডেল করার মতো আপনার ফিনান্সিয়াল ক্যাপাসিটি আছে কিনা, এক। দুই হচ্ছে গিয়ে এজেন্ট হলে আমরা তো এমন একজনকেই এজেন্ট হিসেবে চাইবো যিনি স্ট্যাটিক, যাকে ওখানে প্রতিদিন পাওয়া যাবে। এখন কাস্টমার যদি না জানে যে আচ্ছা আজকে সকালে উঠে আপনাকে এখানে পাবো না, তখন তো আপনাকে, সুতরাং আমরা চেষ্টা করি যে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী যিনি ওখানে দোকান নিয়ে বসে আছেন তাকেই দেওয়ার জন্য চেষ্টা করি। তাই বলে মানে আসলে তো দোকানে যাকে দিচ্ছি আসলে কাকে দিচ্ছি, দোকানের মালিক বা যিনি চালাচ্ছেন তিনিও একজন ব্যক্তি, দিচ্ছি আসলে অলমোস্ট ব্যক্তিকে। যদি ওভাবে দেখেন বিষয়টা অনেক সেরকম। আমরা যেমন এসএমই ফাইন্যান্সিং যখন করছি ব্যাংকে, দিচ্ছি তো আসলে সোল প্রোপ্রাইটার যিনি, তাকেই দিচ্ছি। আচ্ছা, তো পিন নাম্বারের কথা বলছিলেন যেটা খুবই গুরুত্বপূর্ণ মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে, তো পিন নাম্বার কি পরিবর্তন করা যায়? জি, পিন নাম্বার পরিবর্তন প্রথমত করা যায় আপনার নিজের অ্যাকাউন্ট থেকেই আপনি করতে পারেন। দ্বিতীয়ত পিন নাম্বার আপনি যদি ভুলে গিয়ে থাকেন তাহলে কল সেন্টারে ফোন করলে কল সেন্টার আপনাকে কতগুলি নিরাপত্তা প্রশ্ন করবে। নিরাপত্তা প্রশ্নের প্রেক্ষিতে যদি কল সেন্টার এজেন্ট সন্তুষ্ট হয় যে হ্যাঁ আপনি আসল ব্যক্তি, তখন নিরাপত্তা ক্রস করার পরে তারপরে আপনার পিন রিসেট করে দিবে। আমি পিন সেট করার ব্যাপারে আপনাদেরকে সবসময় উপদেশ দেবো এবং দর্শকদেরকেও বলবো, পিন কোনো সহজ পিন দিবেন না, এমন কোনো পিন দেবেন না যে পিনটা আশেপাশের লোকজন সহজেই অনুমান করতে পারে। অর্থাৎ 1 2 3 4 5টা এই ধরনের পিন দিবেন না। পিন আপনার পছন্দের অন্য কোনো একটি সংখ্যা, সহজে এটা করা যায়, বোঝা না যায়, যেন আমি সহজে বুঝতে না পারি। আমাদের একদম শেষ সময়ে একটু ছোট্ট করে জানতে চাই যে আপনি এই যে মোবাইল ব্যাংকিং এর কথা বলছেন, 2 বছরে প্রায় 1.5 কোটি লোক এটার সাথে যুক্ত হচ্ছে, তো আপনি কি মানে মূল ব্যাংকিং কি এই জন্য মানে হুমকি স্বরূপ কিনা মোবাইল ব্যাংকিং এর কাছে, আপনার কি মনে হয়? খুব সংক্ষেপে আমরা জানতে চাই। ব্র্যাক ব্যাংক থেকে মানে আমাদের ব্যাংক থেকে আমরা বলতে পারি, বাকি অন্যান্য ব্যাংক আসলে কি বলবে আমি ঠিক নিশ্চিত না। আমাদের কাছে প্রথমত এটা কখনো হুমকি বলে মনে হয়নি। আমাদের কাছে মনে হয় যে ব্র্যাক ব্যাংক থেকে চেষ্টা করেছি আমরা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে কিভাবে পৌঁছানো যায়। প্রথমে আমরা চেষ্টা করেছি এসএমই লোন দিয়ে, যাদেরকে 2 লাখ 5 লাখ 8 লাখ 10 লাখ টাকার লোন দিচ্ছিল না, তাদেরকে জামানত ছাড়া লোন কিভাবে দিতে পারি সেই জায়গায় গিয়েছি। সেই মার্কেটই আমরা এখনো দিয়ে শেষ করতে পারিনি, এখনো তো দিয়েই চলছি। তো একইভাবে মোবাইল ব্যাংকিং এর কারণে যেটা হয়েছে যে হয়তো 2 লাখ 5 লাখ টাকার ট্রানজাকশনে যাওয়া যাচ্ছে না, সুতরাং ওখানে হয়তো 2000 5000 টাকার ট্রানজাকশনে যাচ্ছি। তো এই মার্কেটের সাথে এই মার্কেট কখনোই ক্ল্যাশ করবে না, বরং দুটো একে অপরের সম্পূরক। এবং শেষ পর্যন্ত যেটা চাই সেটা হচ্ছে সমস্ত জনগণকে, জনগোষ্ঠীকে আর্থিক সুবিধার আওতায় আনা। অসংখ্য ধন্যবাদ জিসান কিংসুক হক, আপনি আমাদের মোবাইল ব্যাংকিং সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ পলাশ ভাই। প্রিয় দর্শক, পাবলিক সার্ভিস আজ এ পর্যন্ত। নতুন বিষয় এবং নতুন কোনো অতিথি নিয়ে দেখা হবে আগামী পর্বে, একই সময়ে বৈশাখীর পর্দায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।